আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নূর আহমেদ দিদার, একজন আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আপনারা জানেন আমি আয়কর এবং ভ্যাটের উপরে কিছু সচেতনতামূলক ভিডিও করে থাকি অ্যাজ এ অ্যাওয়ারনেস, যাতে করদাতারা এবং যারা স্টেক হোল্ডার আছেন তারা কিছুটা ধারণা পেতে পারেন। তো সেই প্রেক্ষিতে আজকের যে আমার টপিকসটা বা বিষয়টা আমি নির্ধারণ করেছি যে রিটার্ন দাখিলের প্রযোজ্যতা, অর্থাৎ আপনারা জানেন যে ইনকাম ট্যাক্সের ব্যক্তির পর্যায়ে, অর্থাৎ স্বাভাবিক ব্যক্তি হোক আর কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান হোক অথবা কোনো পার্টনারশিপ হোক, রিটার্ন দাখিলের একটা প্রযোজ্যতা রয়েছে। তো সেই ক্ষেত্রে কারা রিটার্ন দাখিল করতে আইনত বাধ্য, তাদেরকে সেই বিষয়টা একটু স্মরণ করে দেওয়ার জন্য, যদি কেউ এর ব্যর্থই ঘটে তারা যেন সেই বিষয়টা নিয়ে তাদের প্রস্তুতি গ্রহণ করে। আপনারা জানেন ইতিমধ্যেই করবর্ষ 2024-25 ব্যক্তি পর্যায়ে রিটার্ন দাখিলের সময় শেষ হয়েছে, বা বিশেষ করে কর দিবস শেষ হয়েছে, যদিও কর দিবসের পরেও রিটার্ন দাখিল করা যাবে। কোম্পানি পর্যায়ের কর দিবস 30শে এপ্রিল শেষ হবে এবং আগামী জুলাই থেকে করবর্ষ 2025-26 রিটার্ন দাখিলের সময় শুরু হবে। তো কারা রিটার্ন দাখিল করতে বাধ্য আইনত, সেই বিষয়টাই একটু আইনের বিধিবিধানগুলো দিয়ে আলোচনা করছে। আপনারা জানেন আমাদের আয়কর আইন 2023-এর ধারা 166-তে বা 166-এ কারা কারা রিটার্ন দিতে বাধ্য বা যাদের রিটার্ন দেওয়ার একটা বাধ্যবাধকতা আছে সেই বিষয়টি বলে দেওয়া আছে। তো ধারাতে যেটা কারা দিবেন এবং কারা দিবেন না দুটোই বলা আছে, অর্থাৎ যাদেরকে অবশ্যই দিতে হবে আর যাদের ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই। যদি আমি বলি কারা দিতে হবে, সেক্ষেত্রে আপনারা জানেন যাদের করযোগ্য আয়সীমা অতিক্রম করবে তারা অবশ্যই রিটার্ন দিতে হবে। ব্যক্তি পর্যায়ে 3.5 লাখ টাকা এবং অন্যান্য ক্ষেত্রে যারা লিমিটেড কোম্পানি অথবা পার্টনারশিপ তাদের তো দিতেই হবে সীমা নির্বিশেষে, যেহেতু তারা কৃত্রিম ব্যক্তি সত্তা। ব্যক্তি পর্যায়ে যাদের 3.5 লাখ টাকা এবং মহিলাদের ক্ষেত্রে 4 লাখ টাকা, সেই ক্ষেত্রে তাদের এই প্রযোজ্যতা থাকতে হবে। যদি 3.5 লাখ টাকা বা 4 লাখ টাকা নিচে হয় তাহলে সেক্ষেত্রে আয়কর রিটার্ন দেওয়াটা বাধ্যতামূলক নয়। তবে এরপরে যে আরও কয়েকটা ক্রাইটেরিয়া আছে, যে তাকে যদি এই পর্যায়ে এই ক্রাইটেরিয়াতে পড়ে যায় তাহলে সেক্ষেত্রেও তাকে আয়কর রিটার্ন দিতে হয়। যেমন সংশ্লিষ্ট আয়বর্ষের অব্যাহতি বা 3 বছরের মধ্যে কোনো বছর তার কর নির্ধারণ করা হয়, অর্থাৎ উনি 3 বছর আগে একটা আবার কর নির্ধারণ হয়েছিল, আবার মাঝখানে 2 বছর দেয়নি, তাকে অবশ্যই তাকে রিটার্ন এবছর 3.5 লাখ টাকা হোক আর 4 লাখ টাকা হোক তাকে রিটার্ন দিতে হবে। আর একটা কথা বলেছি, উক্ত ব্যক্তি যদি কোম্পানি হয় তাহলে দিতে হবে। যেমন আমরা বলি উনি স্বাভাবিক ব্যক্তি না বাট কৃত্রিম ব্যক্তি, তাহলে দিতে হবে। কোনো শেয়ার হোল্ডার পরিচালক যদি হয় তিনি দিবেন। তারপরে কোনো ফার্মের অংশীদার, কোনো ব্যক্তির সঙ্গ, কোনো ব্যবসায় নির্বাহী বা ব্যবস্থাপকের পদধারী কোনো কর্মচারী, কোনো গণকর্মচারী হন যেটা সরকারি কর্মকর্তা আমরা বুঝি, বা কোনো অনিবাসী হন যার বাংলাদেশে স্থায়ী স্থাপনা রয়েছে। তাহলে বিষয়টা আমরা আরেকটু বলি। ব্যক্তি পর্যায়ে 3.5 লাখ টাকা আমরা বলেছি, তবে যদি তার পূর্ববর্তী যদি কোনো 3 বছরের মধ্যে কোনো রিটার্ন এসে যদি কর নির্ধারণ থাকে তাহলে অবশ্যই তাকে রিটার্ন দিতে হবে 3.5 লাখ টাকার নিচে হলেও। এছাড়াও যারা যদি ওই ব্যক্তিটা যদি স্বাভাবিক ব্যক্তি না হয়ে অন্য ব্যক্তি, যেমন আমরা যেটাকে কৃত্রিম ব্যক্তি বলি, আর্টিফিশিয়াল ইন্ডিভিজুয়াল, যেমন কোম্পানি, তারপরে পার্টনারশিপ, তারপরে বিভিন্ন আমরা আরও অন্য অন্য কোম্পানির ডেফিনিশন আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে। তারপরে আবার কোনো কোম্পানির পরিচালক যদি থাকেন তিনি অবশ্যই রিটার্ন দিতে হবে, ওনার 3.5 লাখ টাকা হোক আর না হোক।
কোনো কোম্পানির শেয়ার হোল্ডার কর্মচারী যদি হয় তাকেও দিতে হবে। কোনো ফার্ম যদি তার অংশীদারি ফার্ম হয় তাকে দিতে হবে। কোনো ফার্মের যদি অংশীদার হয় অর্থাৎ উনি একজন পার্টনার হয়েছেন, সেখানে তার 3.5 লাখ হোক আর না হোক ওনাকে রিটার্ন দিতেই হবে। কোনো ব্যক্তির সঙ্গে অ্যাসোসিয়েশন অফ পার্সন তাকেও রিটার্ন, ওই প্রতিষ্ঠানকে রিটার্ন দিতে হবে। কোনো ব্যবসায় নির্বাহী অর্থাৎ যিনি ওই ব্যবসার মালিক নেন কিন্তু উনি একজন এক্সিকিউটিভ, তিনি অবশ্যই দিবেন। আমরা অনেক সময় ওই কোম্পানির ক্ষেত্রে যারা কাজ করে চাকরি করে যে কারা রিটার্ন দিতে হবে, সেক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে ওনার তো 3.5 লাখ টাকা নাই, ওনার তো ট্যাক্সেবল ইনকাম নাই, উনি কেন 3 করবে রিটার্ন দিতে? অবশ্যই উনি যদি কোনো এক্সিকিউটিভ হয় অর্থাৎ উনি একজন সুপারভাইজারও যদি হয়, যে উনি সুপারভাইজ করতেছেন এজ এ ম্যানেজার, তাকেও সেখানে কিন্তু সেটা তার জন্য রিটার্ন বা 3 খোলা বাধ্যতামূলক হয়ে যায়। উনি যদি একজন ম্যানেজার হয় তার জন্য তো অবশ্যই করতে হবে, এবং সেই পদচারী যিনি নির্বাহী হোক আর ম্যানেজার হোক, এই পদের কর্মচারী হলেও তাকে রিটার্ন এবং রিটার্ন করতে হবে, রিটার্ন দাখিল করতে হবে। আর যারা সরকারি আমরা গণকর্মচারী বলি তাদেরকে তো দিতেই হবে। আর কোনো অনিবাসী, যেমন উনি বাংলাদেশি আছে বাট অনিবাসী, কিন্তু উনি বাংলাদেশের স্থায়ী স্থাপনা আছে ওনার, তাহলে ওনাকেও দিতে হবে। এই হচ্ছে মূল বিষয়টা। আর উক্ত এরকম তো ধারা 261 অনুসারে করদাতা হিসেবে নিবন্ধনযোগ্য কোনো ব্যক্তি যদি করদাতা হিসেবে কোনো টিন নিয়ে থাকে, নিবন্ধন হয়, তাহলে অবশ্যই তাকে রিটার্ন দিতে হবে। উক্ত ব্যক্তির ধারা 264 অনুযায়ী রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। আমরা জানি ধারা 264-তে কারা কারা কৃষি সেবা প্রাপ্তির ক্ষেত্রে তার রিটার্নের প্রমাণক দেখাতে হবে, প্রাপ্তি স্বীকার দেখাতে হবে। তাহলে সেক্ষেত্রে যদি তার ওই প্রাপ্তি স্বীকার দেখানোটা বাধ্যতামূলক থাকে, তাহলে অবশ্যই ওনাকে রিটার্ন সাবমিট করতে হবে। তো আমরা জানি যে প্রায় 44টা সেবা আমাদের পেতে হলে অবশ্যই এই প্রাপ্তি স্বীকার দেখাতে হবে। তাহলে সেক্ষেত্রে ওনাকে রিটার্ন টিন খুলতে হবে এবং রিটার্ন সাবমিট করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বুঝলাম যে আসলে মূলত যে 3.5 লাখ টাকা বা করযোগ্য সীমা বা 4 লাখ ফ্যাক্টর না, অন্য অন্য ক্রাইটেরিয়াগুলো যদি হয় সেই ক্ষেত্রে তাকে রিটার্ন দাখিল করতে হবে। তারপরে কিছু কিছু ক্ষেত্রে রিটার্ন দাখিল করা লাগবে না, যে বিষয়টা ক্লিয়ার করেছে আইনে 166-তে, যে কারা দিতে হবে না। আপনারা জানেন যে স্কুল, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, তো সেখানে যারা ইংরেজি ভার্সন কারিকুলাম নাই, সে ধরনের এমপিভুক্ত হোক বা প্রাথমিক বা মাধ্যমিক, প্রাক মাধ্যমিক, তাদেরকে রিটার্ন দিতে হবে না। তাছাড়া আমাদের যেন পাবলিক ইউনিভার্সিটি, যেমন সরকারি বিশ্ববিদ্যালয়, তাদের রিটার্ন দিতে হবে না। তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য এটা প্রযোজ্য নয়। বাংলাদেশ ব্যাংকের রিটার্ন দিতে হবে না। স্থানীয় কর্তৃপক্ষ, লোকাল অথরিটি যারা, সিটি কর্পোরেশন বা পৌরসভা, তারপরে সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ যারা স্বায়ত্তশাসিত, সরকার নির্দিষ্ট একটা আইন দ্বারা সরকারি প্রতিষ্ঠানের মধ্যেই তারা কাজ করে, তাদেরও রিটার্ন দিতে হবে না। আপাতত বলবৎ কোনো আইন দ্বারা, আইনের অধীনে প্রতিষ্ঠিত বা গঠিত কোনো সত্তা যাদের সরকার নিকটে প্রাপ্ত তহবিল ব্যতীত অন্য কোনো আইন নেই, যে সরকার দ্বারা কোনো নির্দিষ্ট একটা কাজে তাদেরকে যদি কোনো প্রতিষ্ঠান তৈরি করে, তো তাদের যেহেতু সরকারি তহবিল বা যে প্রাপ্ত তহবিল ব্যতীত অন্য কোনো আইন নেই, সেক্ষেত্রে তাদের রিটার্ন দিতে হবে না। তারপরে আমরা জানি গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ডের একটা বিষয় আছে। আমরা জানি ফান্ড কিন্তু রিটার্ন দিতে হয়, যেহেতু বেসরকারি যত ফান্ড আছে রিটার্ন দিতে হবে, কিন্তু সরকারি প্রভিডেন্ট ফান্ড যদি হয় এবং পেনশন তহবিল বা এই তহবিলগুলোকে রিটার্ন সাবমিট করতে হবে না। এরপরে যদি কোনো অনিবাসী অর্থাৎ যিনি রেসিডেন্ট না, বাংলাদেশে রেসিডেন্ট হন নাই এবং কোনো নির্দিষ্ট কোনো স্থাপনা নাই বা নির্দিষ্ট কোনো তার ভিত্তি নেই, তাহলে সেই ক্ষেত্রে কোনো ওই অনিবাসীর ক্ষেত্রে কোনো রিটার্ন দাখিল করতে হবে না। এছাড়াও সর্বশেষ যদি বোর্ড কর্তৃক কোনো গ্যাজেট বা নোটিফিকেশন দ্বারা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তিকে যদি রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ওনার রিটার্ন দাখিল করতে হবে না। এটাই হচ্ছে যা আসলে আজকের মূল আলোচনা। তো আপনারা জানেন যে আমরা যে রিটার্ন দাখিলের বাধ্যতা তো থাকার সত্ত্বেও অনেকেই রিটার্ন দেই না বা আমরা রিটার্ন দেওয়ার পরিকল্পনা করি না। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হবে, আপনারা জানেন যে বাংলাদেশের কর জিডিপি বিশ্বের সবচেয়ে কম, অর্থাৎ আমাদের জনসংখ্যার যে সামর্থ্য, যারা
কর দিতে পারেন তারা কিন্তু অনেকেই কর নেটওয়ার্কের বাইরে আছেন। তো কর নেটওয়ার্কের বাইরে থাকার কারণে আমাদের যেই কর জিডিপি সেটা অনেক কম। গতবার যেই আমাদের সর্বশেষ রিপোর্ট এনবিআর থেকে পেয়েছি, লক্ষাধিক 1 কোটির উপরে আমাদের টিন আছে, বাট তার 40% আমরা রিটার্ন দিই। তাহলে এই যে হিউজ পরিমাণ রিটার্ন আমরা সাবমিট করি না, অ্যাবাউট 60%, তাহলে এই 60% রিটার্ন সাবমিট না করার কারণে আমাদের রেভিনিউ মারাত্মকভাবে হ্যাম্পার হচ্ছে। এবং যারা এক্সিস্টিং যারা এর মধ্যে 40%-এর মধ্যেও কিন্তু আমাদের মানে অধিকাংশ রিটার্ন থাকে শূন্য রিটার্ন। সে বিষয়টাও আরেকদিন আলোচনা করব, শূন্য রিটার্ন দিলে পরে আপনার ভবিষ্যতে কী পরিণতি হতে পারে। তো আমরা জানি যে এটা একটা আমাদের জন্য একটা ভয়াবহ একটা ডাটা, অর্থাৎ আমরা 1 কোটির উপরে নিবন্ধিত করদাতা যারা 40% মাত্র রিটার্ন দেই, কিন্তু বাকিটা আমরা দেই না। তা তারা যে দেওয়া হয় না তারা কিন্তু এখন অবশ্যই নেটওয়ার্কে আসবে। এবং আপনারা জানেন এনবিআর ইদানিং যারা রিটার্ন টিন বা রেজিস্টার্ড হয়েছেন তাদেরকে চিঠি দিয়েছেন এবং তাদের বিভিন্ন তথ্যপত্রগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এবং কোনোভাবেই সেখানে যারা টিন হোল্ডার তারা কিন্তু রিটার্ন না দিয়ে থাকতে পারবেন না। তো সেই ক্ষেত্রে যারা রিটার্ন দেননি তারা যদি রিটার্ন না দেওয়ার ব্যাখ্যাটা দিয়ে যদি আপনি ফার্স্ট টাইম ডিক্লারেশন দিয়ে যদি আপনার বিষয়টা দিয়ে রিটার্ন দেন এবং যদি আপনার আইনগত যদি কোনো ট্যাক্স ডিউ থাকে সেটা আপনি পরিশোধ করলে কিন্তু আপনার বিরুদ্ধে যেই ইনকাম ট্যাক্সের যে আইন অনুসারে যে শাস্তিমূলক ব্যবস্থাগুলো সেগুলো হয়তো মানে গ্রহণ করা হবে না। আর না হয় যারা রিটার্ন দিচ্ছেন না টিন নেওয়ার পর বা রেজিস্টার্ড হওয়ার পরও তাদের জন্য অবশ্যই আইন অনেকগুলো ব্যবস্থা আছে, সেগুলো এনবিআর খুব রিসেন্টলি খুব দ্রুতবেগেই কাজ শুরু করছেন। এবং যেহেতু রাজস্বের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, সরকার সে বিষয়ে অনেক বেশি এখন তৎপর। তো আমরা আশা করব যারা আমার সম্মতি করদাতা আছেন তারা একটু সচেতন হবেন এবং অবশ্যই আপনার যে যথাযথ যে তথ্যগুলো আছে সেগুলো যদি আপনি আইনি প্রক্রিয়ার মধ্যে দেন তাহলে আপনার আইনি জটিলতা ভবিষ্যতে হবে না। এবং সবসময় মনে রাখবেন যদি আপনি একটা ট্যাক্স পরিকল্পনা করেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু মানে আইনি জটিলতা অনেক কমে আসবে। তাই আমরা সচেতন হলে আমাদের রাজস্ব বাড়বে। এবং যারা আমাদের এখনও নেটওয়ার্কে আসেন না বা টিন করেন নাই তারা অবশ্যই যদি পূর্বে থেকেই যদি চিন্তা করেন যে না আমাকে দেশের স্বার্থে এবং আমার নিজের স্বার্থে বা আমার বিভিন্ন সুযোগ সুবিধার স্বার্থে আমি রিটার্ন দিতে হবে, তাহলে অবশ্যই আপনি দ্রুত রেজিস্ট্রেশন নিয়ে রিটার্ন সাবমিশনের পরিকল্পনা করুন। তো সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।